Dear students of class 7, welcome to our online classes, and I am Azberi Sultana, assistant teacher of English. Today I will take class on English second paper, and it is right form of verbs. Student, let's start our class. একটু খেয়াল করো স্টুডেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ হচ্ছে কি ভার্বের সঠিক ব্যবহার আর কি। আমরা যখন কোনো সেন্টেন্সে মানে একটা সেন্টেন্স লিখি তখন যাতে ভার্বেরটাতে সঠিকভাবে আমরা ইউজ করতে পারি, সেটার জন্য কতগুলো রুলস আমাদেরকে জানতে হয়। জানা থাকতে তাহলে আমরা ভার্বটা সঠিকভাবে সেন্টেন্সের মধ্যে বসাতে পারি। তো সেটাই আজকে আমরা জানবো, রাইট ফর্ম অফ ভার্ব। সেটার সাথে অনেক সময় দেখা যায় যে টেন্সের আলোকে হোক বা ভার্বের আলোকে আমাকে ওই ভার্বটা আমাকে সেন্টেন্সের মধ্যে ঠিক করে নিতে হয়, ঠিক করে বসাতে হয়। তো আমরা কয়েকটা রুলস পড়ি। তোমরা ইতিমধ্যে ক্লাস 6ও পড়েছো রাইট ফর্ম অফ ভার্ব, আর তারপর আমরা এটা আবার পড়বো আস্তে আস্তে। কয়েকটা কমন নিয়ম সেটা আজকে জানি মূলত। তো একটু খেয়াল করো। সাধারণত আমরা জানি কি সেন্টেন্সের মধ্যে সবচেয়ে প্রথমে এই জিনিসটাই আসে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে মানে বা চিরন্তন সত্যের কিছু বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করি, থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে আমরা কি করি অ্যাজ বা ইয়েস যুক্ত করি। যেমন আমি যদি বলি যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান, ব্র্যাকেট তোমাকে এভাবে দেওয়া থাকবে, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য কথা। ব্র্যাকেট তোমাকে এভাবে দেওয়া থাকবে, তখন তোমাকে কি করতে হবে, সেন্টেন্সের মধ্যে এটাকে তোমাকে সঠিক করে লিখতে হবে। তাহলে কি হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস অর্থাৎ এস যুক্ত হবে, চিরন্তন সত্য, তার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু তার জন্য এটা শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয়। এটা কিন্তু একটা কমন, একটা সাধারণত এটা মানে সব আমার ছোটবেলা থেকে আমরা জেনে আসছি কমন একটা নিয়ম এটা। তারপরে যেমন হলো হি প্লে ফুটবল এভরিডে, প্রতিদিন সে খেলাধুলা করে, এটা তার একটা অভ্যাস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমরা কি করব, প্লেস ফুটবল, সেটা আমরা ইউজ করে থাকি। তারপরে যেমন ধরো সেন্টেন্সে কি দেখা যায়, অলওয়েজ, তারপরে হচ্ছে ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নরমালি। যদি সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে তখন আমাকে মনে ধরতে পারে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আবারও বলি, খেয়াল করো, অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, তারপর হচ্ছে নরমালি, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন যদি থাকে ওয়ার্ডগুলো সেন্টেন্সে তখন আমাকে ধরতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন ধরো he always disturb the class, he always disturb the class। এখানে always কথাটা আছে তাহলে কি বলে, প্রেজেন্ট থাকে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার কি সেহেতু মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, as by yes, তাহলে কি হবে, he always disturbs the class, he always disturb the class। তারপর আমি যদি বলি যে good student learns his lesson regularly, a good student learn his lesson regularly, a good student learns his lesson regularly। এটা কি হচ্ছে, এটা যে স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু রেগুলারলি প্রতিদিন তার সে মানে ভালো ছাত্র, সে প্রতি নিয়মিত সে তার পড়া শিখে থাকে, পড়ে থাকে। সে থার্ড পারসন সিঙ্গুলার দেখে এটা কি হবে, এস যুক্ত হবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সুতরাং সেই রুলস অনুযায়ী আমাকে থার্ড পারসন হলে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। আর যদি থার্ড পারসন না থাকে সেক্ষেত্রে আমরা মূল ভার্বটা কি করবো, প্রেজেন্ট ফর্মে আমরা রেখে দিব। তারপর অংশটাকে দেখে দিয়ে আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যে কাজটা বর্তমানে চলছে, ঘটছে, হচ্ছে বোঝায়, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেন্টেন্সের মধ্যে কি নাউন, তারপরে অ্যাট দিস মুভমেন্ট, তারপরে অ্যাট প্রেজেন্ট, তাৎক্ষণিক এরকম ওয়ার্ডগুলো থাকলে তাহলে সেটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই নির্দেশ করে। তো যেহেতু সেন্টেন্সের মধ্যে যদি এই কথাগুলো থাকে, ওয়ার্ডগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সুতরাং সেই রুলস অনুযায়ী আমাকে সেন্টেন্সটাকে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী আমাকে সঠিক করে নিয়মে করতে হবে। যেমন ধরো
মিনা sing a song now. যেমন ধর আমি নাও বলতে এভাবে দেওয়া সেন্টেন্সটা মিনা সিং এ সং নাও। মিনা একটি গান গায়, মানে এই মুহূর্তে এখন, তার মানে কাজটা কি এখন তাৎক্ষণিক হচ্ছে, তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঘটনা অনুসারে সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সটাকে কি করে কি লিখতে হবে? মিনা ইজ সিঙ্গিং, মিনা ইজ সিঙ্গিং এ সং নাও। মিনা এই মুহূর্তে একটা গান গাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেরকমভাবে আমাকে সেন্টেন্সটা সঠিক করে আমাকে লিখতে হবে। আমাকে রুলসটা দেখে বুঝতে হবে যেটা কি মানে কোন ইয়াতে টেন্স আছে বা ভার্বের কাজ হতে পারে, এটা দেখে আমাকে সেন্টেন্সটা ঠিক করে লিখতে, ভার্বটা ঠিক করে লিখতে হবে যাতে সেন্টেন্সটা ঠিক হয়। তাহলে এটা কি হবে? মিনা ইজ সিঙ্গিং এ সং নাও। তারপরে এট দিস মোমেন্ট, যেমন আই ওয়াচ টিভি এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি টেলিভিশন দেখছি। তাহলে কি হবে? এটা ওয়াচটা হয়ে যাবে কি ওয়াচিং। আই এম ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে আমি টেলিভিশন দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে। তারপরে দেখো সেন্টেন্স যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আমরা জানি কি এমনিতে আমরা জানি যে হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, আর হচ্ছে হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তো নর্মালি আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি করি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে থাকি। তো সেই হিসেবে যদি সেন্টেন্সে প্রেজেন্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন আমরা কি করব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে ফেলবো। কিংবা যদি টু বি থাকে কিংবা হ্যাভিং থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ধরো হি র্যান অ্যাওয়ে, সে দৌড় দিল। হ্যাভিং টেক দ্য মানি, সে দৌড় দিল টাকাটা নিয়ে। হ্যাভিং দেওয়া আছে, হ্যাভিং এর পর থাকে কি বলছে? টু বি বা হ্যাভিং থাকলে সেক্ষেত্রে আমাকে ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যদি হ্যাভিং টেকেন দ্য মানি, তাহলে যদি সেন্টেন্স তোমাকে এভাবে দেওয়া থাকে হি র্যান অ্যাওয়ে টেক দ্য মানি, তার মানে সেন্টেন্সটা ঠিক হচ্ছে না। তোমাকে ভার্বটা সঠিক করে বসিয়ে ঠিক করে তোমাকে সেন্টেন্সটা ঠিক করতে হবে। তার জন্য আমার রুলসটা জানা থাকে যে আমরা জানি যে হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তখন আমরা কি করব? যে হ্যাভিং, এই হ্যাভিং এর পরে টেকটা কি হয়ে যাবে? টেকেন, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। হ্যাভিং টেকেন দ্য মানি, অর্থাৎ সেন্টেন্সটা কি তুমি সেন্টেন্সটা ঠিক হয়ে গেল, মানে ভার্বটা ঠিক করে তোমাকে সেন্টেন্সটা ঠিক করতে হবে। বা দ্য বয় বা আই হ্যাভ যেহেতু আছে ডিড দ্য ওয়ার্ক দেওয়া ছিল, তাহলে কি হবে? আই হ্যাভ ডিড দেওয়া তো হবে না, কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার জন্য সূক্ষ্মভাবে আমাকে যখন আমি একটা প্যাসেজ লিখবো বা আমি অটোমেটিক আমাদের প্যারাগ্রাফ লিখবো, মধ্যে রাইটিং পার্ট থাকে, তখন আমাকে খেয়াল করতে হবে যে আমি ঠিক করে লিখেছি কিনা। আর তোমাদেরও কিন্তু সেখানে গ্রামার পার্টে কিন্তু থাকে রাইট ফর্ম অফ ভার্ব, তখন আমাকে সেন্টেন্সটা দেখে আমাকে দেখতে মানে বুঝতে হবে যে এখানে কী দেওয়া আছে, কী বলতে চাচ্ছে, ওখানে কী ওয়ার্ড লেখা আছে, কী মিনিংটা কী দেখে তখন আমাকে ভার্বটাকে সঠিক করে সেন্টেন্সটাকে ঠিক করতে হবে। তারপরে দেখো সেন্টেন্স যদি জাস্ট, অনেক সময় সেন্টেন্সে খেয়াল করবে জাস্ট, জাস্ট নাও, তারপরে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ইভার, লেটলি এরকম থাকে, ওয়ার্ডটা থাকে। যদি এরকম থাকে তাহলে কি হবে? সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে। আবারও বলছি সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, তারপর হচ্ছে এভার, যদি কথা থাকে লেটলি থাকে ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। সুতরাং আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সেন্টেন্সটাকে ঠিক, ভার্বটাকে ঠিক করে সেন্টেন্সটাকে ঠিক করতে হবে। তাহলে যেমন ধরে দিলাম আমি, যেমন হি রিটার্ন হোম জাস্ট নাও, তাহলে আমাকে সেন্টেন্সটা কি হবে? যখন আমি ক্লিয়ার ঠিক করে লিখব ভার্বটা কি হবে? হি হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হবে তাহলে কি হবে? হি হ্যাজ রিটার্ন হোম, রিটার্ন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রিটার্ন হোম জাস্ট নাও, হি হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও। তারপর যদি থাকে হি নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক, এই ইয়েট কথা থাকলে আমি বলছি যে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হবে তাহলে কি হবে? নট দ্য, তাহলে হি হ্যাজ নট, হি হ্যাজ নট ইয়েট ফিনিশড দ্য, ফিনিশ দ্য ওয়ার্ক, হি হ্যাজ নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। অর্থাৎ রিসেন্টলি, অলরেডি এগুলো থাকলে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করতে হবে। তারপরে দেখো যদি সেন্টেন্সটা যদি মুছি, খেয়াল করো, যদি দেখো যদি আমরা দেখা যায় কি 5টি টেকনিক টেস্ট কোনটা, যে কাজটা কি অতীত হয়ে গিয়েছে, যে কাজটা সেটা হচ্ছে কি ভার্বের যে কাজটা অতীত হয়ে গিয়েছে, বর্তমান তার কোনো ফল বিদ্যমান নেই, সেটা হচ্ছে কি পাস্ট টেন্স। তো সেন্টেন্সে দেখা যায় কি যে সরাসরি পাস্ট টেন্স না বলে থাকে, এরকম থাকে যেমন ইয়েস্টারডে,
যেমন থাকে ইয়েস্টারডে, তারপর লাস্ট কথা থাকে লাস্ট নাইট বা লাস্ট ডে, এরকম এগো, বুঝছো যদি থাকে এরকম ইয়েস্টারডে, লাস্ট, এগো যদি এরকম কথা থাকে তাহলে সেই ক্ষেত্রে বা লং টাইম এরকম থাকে। তাহলে আমাকে বুঝতে হবে কি যে সেন্টেন্সটা কি আছে এটা, তাহলে আমাকে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন ধরো হি কাম হোম ইয়েস্টারডে, হি কাম হোম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে কথা দেয়া আছে সেহেতু আমাকে বুঝতে হবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং সে কি হবে, কাম হয়ে যাবে কি, আমি যখন সেন্টেন্সটা ঠিক করে লিখব ভাবটা ঠিক করে সেন্টেন্সটা ঠিক করতে হবে, হি কেম হোম ইয়েস্টারডে, তাহলে কি হলো সেন্টেন্সটা ঠিক করে চলে আসলাম, ঠিক হলো সেন্টেন্সটা আমার। হি কাম হোম ইয়েস্টারডে দিলে ঠিক হবে না, কি হবে হি কেম হোম ইয়েস্টারডে। কিংবা যেমন ধরো মাই ফাদার অ্যারাইভ হোম লাস্ট নাইট, তাহলে কি হবে মাই ফাদার অ্যারাইভ হোম লাস্ট নাইট, গত রাত্রে, তাহলে লাস্ট কথা আছে, তাহলে কি হবে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে কি মাই ফাদার অ্যারাইভ হোম লাস্ট নাইট। তারপরে যেমন ধরো আরেকটা জিনিস আমি বলতেছি তোমাকে, অনেক সময় যদি প্রশ্ন করা থাকে, প্রশ্ন দিতে থাকে, যেমন যদি এভাবে থাকে হোয়াট হুইচ ইউ, যদি তোমাকে প্রশ্ন দেওয়া থাকে তখন কি করবে হোয়াট হুইচ হাউ এগুলো দিয়ে কি ডাবল কোশ্চেন, এগুলো যদি প্রশ্ন করা থাকে অনেক সময় দেখা, তখন আমরা কিভাবে করব, তখন আমাকে কিভাবে করতে হবে, আমাকে সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভই করতে হবে। যেমন হোয়াট ইউ ডু নাও, শেষ প্রশ্ন চিহ্ন, নাও কথা রাখতে, তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, তাহলে কি হবে হোয়াট আর ইউ ডুইং নাও। অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন যদি থাকে দেওয়া থাকে, ডাবল কোশ্চেনে করা থাকে, ইন্টারোগেটিভ করতে বলা থাকে, সেন্টেন্সটা আমাকে ঠিক সেভাবে ইন্টারোগেটিভে করতে হবে। তারপর একটা তোমাকে করেছিলাম একটু আগে নট দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্ব বসিয়ে নট দিয়ে করতে হবে। সেন্টেন্সটা দেখে আমাকে কোন টেন্সের মধ্যে পড়ে সেটা দেখে করতে পারি, করবো আমরা। কিংবা যদি না থাকে তাহলে দেখবো আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমরা জানি যে ডু অথবা ডাজ বসে, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড বসে, সেভাবে সাহায্যকারী ভার্ব বসিয়ে আমরা ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ করবো, আর নেগেটিভ ফর্মে থাকলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্মে করবো। তারপরে দেখো এটা গেল একটা, তাহলে আমরা বললাম যে প্রেজেন্ট টেন্স কোনগুলো থেকে প্রেজেন্ট টেন্স হয়, ডেইলি, রেগুলার, ইউজুয়ালি, এগুলো একটু পড়লাম। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এটা একটু খেয়াল রাখবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট কোনটা, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপরে আমরা এখন পড়লাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা হয়, যে লাস্ট, ইয়েস্টারডে, এগো, এরকম কথা থাকলে সেক্ষেত্রে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা যদি আরেকটা জিনিস একটু খেয়াল করো, সেন্টেন্সের মধ্যে থাকা দেখি নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড থাকলে দেন বসে, তারপরে হ্যাড ওয়েন, দেখো যদি অর্থ থাকা দেখি যে নো সোনার হ্যাড, তারপরে স্কেয়ারলি হ্যাড, বুঝছো, নো সোনার হ্যাড, স্কেয়ারলি হ্যাড, ওয়েল থাকলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটা সেন্টেন্সটা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে প্রথম অংশটুকু করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। যেমন ধরো নো সোনার হ্যাড দ্য স্টুডেন্টস the school then the, একটু খেয়াল করো সেন্টেন্সের মধ্যে যদি নো সোনার হ্যাড থাকে অথবা স্কেয়ারলি হ্যাড থাকে, সেক্ষেত্রে কি করে করতে হয়, তখন আমাদের কি করতে হয়, নো সোনার হ্যাড থাকলে প্রথম অংশটুকু হয় কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন করতে হয়, পরেরটা হয় কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এবং নো সোনার হ্যাড সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করার পর আমাদেরকে এটা দেন বসাতে হয়, দেন থাকে। আর স্কেয়ারলি হ্যাডের ক্ষেত্রে ওয়েন বসে, তাহলে কি হবে এখানে নো সোনার হ্যাড দ্য স্টুডেন্ট কি রিচড, হ্যাড তো বলে দিছি, রিচ দ্য স্কুল
দেন, দা, বেল, ডিডটা হবে কি র্যান। পরের অংশটুকু হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। নতুন আর হ্যাড স্কেলি হ্যাড থাকলে সেক্ষেত্রে আমরা প্রথম অংশটুকু করব পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটুকু করব কি প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, পরের অংশটুকু করব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এবং নতুন আর হ্যাডের ক্ষেত্রে সেক্ষেত্রে দেন বসে এবং আমরা আর স্কেলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন বসে। এই নিয়মটা কিন্তু তোমাদের যেমন রাইট ফর্ম অফ ভার্বস আছে সেক্ষেত্রে দেখা যায় কোনো 9-10 তোমাদের এখন নেই। 9-10 থাকে কমপ্লিটিং সেন্টেন্স, মানে সেন্টেন্সটা অর্ধেক দেওয়া থাকে, বাকি সেন্টেন্সটা তোমাকে পূরণ করতে হবে, লিখে শেষ করতে হয়, মানে সম্পূর্ণ করতে হয়, কমপ্লিট করতে হয়, এটাকে বলে কমপ্লিটিং সেন্টেন্স। তো ওখানে কিন্তু এই নিয়মগুলো ঠিক আছে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যে নিয়মগুলো থাকে সেটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও সেই একই রকম নিয়ম থাকে, এটা কিন্তু খুব জরুরি। তারপর যেমন আমরা আর জানি কি সেন্টেন্সের মধ্যে যদি সিন্স থাকে, সিন্স যেমন আমি বলি একটা কথা বলি, খেয়াল করো, it is many years since I was many একটু খেয়াল করো, যদি সেন্টেন্সের মধ্যে সিন্স থাকে, সিন্স কথা থাকে, সেক্ষেত্রে আমরা সিন্সের প্রথম অংশটুকু যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, সেক্ষেত্রে পরের অংশটুকু হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। খেয়াল করো, যদি সেন্টেন্সে সিন্স থাকে, সিন্স দিয়ে শুরু হলে সেন্সের ক্ষেত্রে প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের প্রথম অংশটুকু যদি হয়, সিন্সের প্রথম অংশটুকু যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে সিন্সের পরের অংশটুকু হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এই নিয়মটা কিন্তু থাকে প্রায় পরীক্ষায়। তাহলে কি হবে, যেহেতু ইট ইজ মেনি ইয়ার্স, তাহলে সিন্সের প্রথম অংশটুকু কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটুকু হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা ঠিকই আছে, ইট ইজ, আমি লিখলাম না, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই, শিখা যাবে কি স, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, আই সো ইউ। মানে এটা অনেক বছর হয়েছে যে আমি মানে দেখেছিলাম। আর এখানে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, এখানে কি আছে ওয়াজ, সিন্সের প্রথম অংশটুকু কি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, সুতরাং ওটা হবে কি পরের অংশটুকু হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে কি হয়ে যাবে, সিন্স আই হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট সহযোগী ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পারফেক্ট সিন্স আই মেট ইউ। বুঝতে পেরেছো? মানে এখানে যদি ইট ইজ মেনি ইয়ার্স, কিন্তু এটা যদি হতো ইট হ্যাজ মেনি ইয়ার্স, যদি হ্যাজ দিয়ে থাকতো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট হ্যাজ মেনি ইয়ার্স সিন্স আই সো ইউ, অর্থাৎ প্রথম অংশটুকু সিন্সের প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর সিন্সের প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিটে থাকলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তারপরে যেমন ধরো আমরা একটা জিনিস পড়েছি, সেই একই জিনিস কিন্তু আমরা বিফোরের ক্ষেত্রে, বিফোর এবং আফটারের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা টেন্সের মধ্যে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, পাস্ট পারফেক্ট টেন্স আমরা পড়েছিলাম বিফোর এবং আফটার যদি থাকে। যেমন ধরো বিফোরের প্রথম অংশটুকু হবে যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য, মনে আছে খেয়াল করো, দ্য পেশেন্ট before the doctor the patient after the doctor
একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা টেন্সের গঠনে টেন্স করার সময় কিন্তু পড়েছিলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সেক্ষেত্রে খেয়াল করো যদি সেন্টেন্সে বিফোর থাকে সেক্ষেত্রে কি হবে, বিফোরের প্রথম অংশটুকু হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আর যদি আফটার থাকে সেক্ষেত্রে আফটারের প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে কি হবে, দ্য পেশেন্ট had died, তারপরে বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ বিফোর এর প্রথম অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে কি হবে, প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট, দ্য পেশেন্ট ডাইড, তারপর হবে আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আফটারের ক্ষেত্রে প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এটা টেন্সে পড়েছিলাম, তোমরা পড়েছিলে, এখন আবারও দেখে রাখো, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে এটা চলে আসে এটা। তারপর আমরা আরেকটা নিয়ম করেছি কি, যদি পরপর দুটো ভার্ব থাকে সেই ক্ষেত্রে কি হয়, প্রথম যেমন ধরো I saw him play football, যদি পরপর দুটো ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে সেই ক্ষেত্রে পরের ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, কিংবা মূল ভার্বের পরের ভার্বের আগে একটা ইনফিনিটিভ টু যুক্ত করতে হয়। তাহলে কি I saw him play, যদি কি প্লে ফুটবল, I saw him play football, অথবা I saw him to play football। অর্থাৎ যদি পরপর দুটো ভার্ব থাকে সেই ক্ষেত্রে শেষের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি, কিংবা ভার্বের আগে একটা ইনফিনিটিভ টু যুক্ত করি। তাহলে কি হবে, I saw him, এখানে so একটা ভার্ব, প্লে একটা ভার্ব, তার জন্য শেষের ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। I saw him playing football, I saw him to play football। এগুলো একটা নিয়ম, কমন নিয়ম এগুলা। তারপরে হচ্ছে আরেকটা, যেমন ধরো সেন্টেন্স যদি কি বলতে দাঁড়াও, খেয়াল করো, সেন্টেন্স যদি would that থাকে, would that, সেন্টেন্স যদি would that থাকে সেক্ষেত্রে কি করতে হয়, যেমন would that সেন্টেন্স যদি would that থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের পর কি করব, would যুক্ত করব, এবং would যুক্ত করার পর ব্র্যাকেটের মূল ভার্বটা যে থাকবে তার কি প্রেজেন্ট ফর্ম চলে আসবে। যেমন ধরো would that I could enter the room। আবার খেয়াল করে, যদি সেন্টেন্সের মধ্যে would that থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, would that থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর কি করব, আমরা সাবজেক্টের পর could বসাবো, এবং could বসানোর ফলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম চলে আসবে, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, মানে প্রেজেন্ট ফর্মে করতে হবে তোমাকে আর কি, would that। তাহলে কি হলো, আমি বসালাম would that, সাবজেক্টের পর আমি could বসালাম, আর ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ মূল ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, চলে আসবে। would that I could enter the room, যেটা কিন্তু কমন নিয়ম চলে আসে অনেক সময়। would that থাকলে would that এর পর সাবজেক্টের পর কি বসাতে হয়, could বসাতে হয়, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এটা একটা। তো প্রশ্ন দেখা যায় কি আমাদের সেন্টেন্সের মধ্যে, যেমন had better, যেমন had better, তারপরে had better, had rather, would better, তারপরে would rather, led, যদি থাকে আর কি, would better, would rather, led, তারপরে must। সেন্টেন্স যদি had better, had rather, would better, would rather, led, must থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, বা need থাকে, তখন আমরা সেন্টেন্সটা কি করব, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসা করতে হবে একদম আমাদের। যেমন ধরো you had better with had better দেওয়া আছে, তুমি had better, had rather,
উড ব্যাটার থাকে সেক্ষেত্রে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ভার্বের আগে টু থাকে সেটা উঠে যাবে, তাহলে কি হবে ইউ হ্যাড বেটার কি হবে এটা গো হোম। অথবা যদি বললাম লেট হিম গো দেয়ার, বা দেখো আই পারমিশ হিম টু লেট হিম বা লেট হিম গো দেয়ার, সেক্ষেত্রে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তারপরে যেটা বললাম আমি হ্যাড রাজার দিয়ে থাকলে উড ব্যাটার দিয়ে থাকলে উড ব্যাটার দিয়ে থাকলে সেক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে আমাদের। এটা গেল একটা। তারপরে আমরা যেমন অনেক সময় দেখি কি আরেকটা নিয়ম তোমাদের আরও কয়েকটা নিয়ম দেখাই আমি তোমাদের, যেমন ধরো সেন্টেন্সে যদি দেখো একটু ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, তারপরে ফ্যান্সি উইশ, দেখো সেন্টেন্সে যদি থাকে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি উইশ যদি থাকে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো থাকে, তখন কি করতে হবে ব্র্যাকেটের ভিতর যদি ভার্ব থেকে মূল ভার্বটা পাস্ট ফর্মে করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। অর্থাৎ দিলাম এটা একটু দিলাম। আবার যদি বললাম যে I wish I sing a song, দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা নিয়ম যদি থাকে সেক্ষেত্রে ভার্বটা কি হবে পাস্ট ফর্মে করতে হবে। তাহলে কি হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জটা কি হয়ে যাবে চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। অথবা যদি ফ্যান্সি যেমন ধরো আই উইশ আই সিং টু যাবে কি স্যাং, আই উইশ আই স্যাং এ সং। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি উইশ এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমাকে ভার্ব থাকলে মূল ভার্বটাকে আমাকে পাস্ট ফর্মে পরিণত করতে হবে। এটা গেল একটা। এখন স্টুডেন্ট খেয়াল করে দেখো তোমাদেরকে আমি কয়েকটা নিয়ম তোমাদেরকে করিয়েছি, কিংবা যেমন ধরো এটা তোমাদেরকে সেন্টেন্সের মধ্যে অংশ থাকে উড ইউ মাইন্ড, তারপরে উইথ এ ভিউ টু, এগুলো ওয়ার্ডগুলো থাকে। যদি এগুলো থাকে তখন আমরা কীভাবে করব উড ইউ মাইন্ড থাকে, তখন সেক্ষেত্রে আমরা যেমন ধরো উড ইউ মাইন্ড কাপ অফ টি, তারপর যখন বললাম go to school with a view to সে বলতে কি এটাতেই করি হি went to school with a view to ক্লাস। সেন্টেন্সের মধ্যে যদি দেখো মাইন্ড, তারপরে উইদাউট, উইথ এ ভিউ টু, তারপরে উড ইউ মাইন্ড এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু, তারপরে ক্যান নট হেল্প, ক্যান নট বাট এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কী করবো দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। উড, তারপরে উড ইউ মাইন্ড, তারপর উইদাউট, তারপরে হচ্ছে উইথ এ ভিউ টু, এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কী হবে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অথবা হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে কী হবে এটাও সেক্ষেত্রে কী হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কী হবে টেকিং এ ক্লাস, অর্থাৎ মাইন্ড উইদাউট, তারপরে উইথ এ ভিউ টু, তারপরে ক্যান নট হেল্প, উইদাউট হেল্প যদি থাকে দেখো এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কী করবো মূল ভার্বের সাথে মানে উইথ এ ভিউ টু সেরকম হলে আমাদেরকে
দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, বুঝতে পেরেছো? তো স্টুডেন্ট তোমাদেরকে আজকে আমি কয়েকটা নিয়মই পড়ালাম। এটা কিন্তু অনেক সময় আমরা করি কি, একটু খেয়াল করো, উইথ এ ভিউ টু, ভিউ এর পরে কি টু দেওয়া আছে, তার জন্য আমরা অনেক মনে করি কি যে উইথ এ ভিউ টু টু দেওয়া আছে, তার মানে মনে হয় মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ উইথ এ ভিউ টু যেহেতু টু দেওয়া আছে সেক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট ফর্ম করতে হবে, কিন্তু না, উইথ এ ভিউ টু যদি শুধু টু থাকে, সে শুধু টু থাকে ইনফিনিটিভ টুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে করি। কিন্তু যদি উইথ এ ভিউ টু থাকে সেক্ষেত্রে আমরা ভার্বটাকে সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ মূল ভার্বটা সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটা একটু খেয়াল রাখবে। ঠিক তেমনি ডিও মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এই ওয়ার্ডগুলো থাকলে সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। তো আমরা কিন্তু আজকে কয়েকটা নিয়মে পড়েছি। তো রাইট ফর্ম ভার্বসের অনেক অনেক নিয়ম, হিউজ নিয়ম, তো আসলে একদিনে এতগুলো কমপ্লিট করা যায় না, আর আমি একবার তোমাদেরকে দিলে দেখা যাবে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি আজকে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বাসায় নিয়মগুলো প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, এবং নিয়মগুলো বইটা খুলে আবার দেখবে। প্রত্যেকটা গ্রামার বই কিন্তু আছে, তোমরা যারা গ্রামার বই কিনুনি, বুক লিস্ট দিয়ে দিয়েছি আমরা, গ্রামার বইটা কিনে নিবে, আর যারা এখনো কিনুনি তারা সিস্টেম বইটা ফলো করে দেখবে, এই রুলসগুলো পড়বে, যে কটা নিয়ম আমি পড়ালাম সেগুলো পড়বে, এবং এখান থেকে কম করে হলেও, আমি তো আজকে প্রায় 18 থেকে 20টার মতো নিয়ম মনে পড়ালাম, তোমরা কম করে হলেও 10 থেকে 12টা তোমরা নিয়ম কী করবে, মানে নিয়মের উপর এক্সাম্পল মানে করে রাখবে, আর কি উদাহরণ করে রাখবে। আমি তোদেরকে জিজ্ঞেস করবো পরবর্তী ক্লাসে তোমরা করেছো কিনা। তোমাদের বাড়ির কাছ থাকবে এটাই, যে সবগুলো নিয়ম, যে কটা নিয়ম পড়ালাম সেগুলো ভালো করে পড়বে, আর এখান থেকে অন্তত বাকি 10 থেকে 12টা এক্সারসাইজ করে রাখবে তোমরা। তো স্টুডেন্ট আজকে পর্যন্তই, আর ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।